রাজনৈতিক দলগুলো যে প্রক্রিয়ায় অথবা যে পদ্ধতিতে মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়ন চূড়ান্ত করে সেই পদ্ধতিটা একেবারে অগণতান্ত্রিক। কেন আমি একথা বলছি? কারণ আপনারা যখন নানান সমাবেশে, সেমিনারে, নানান টকশোতে দেশের জন্য গণতন্ত্র উদ্ধার করেন, কথায় কথায় গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্রের কথা বলেন এবং গণতন্ত্রের জন্য আপনারা জান দিচ্ছেন, জীবন দিচ্ছেন, প্রাণ দিচ্ছেন, এত গণতন্ত্র গণতন্ত্র বলছেন, সত্যিকার অর্থে আপনার দলে কি গণতন্ত্র আছে? আপনার দলে কি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচিত হয়? আপনার দলে আগামীতে যারা নেতৃত্ব দিবে অথবা আগামীতে যারা সংসদ পর্যায়ের নির্বাচনের জন্য উপযোগী বলে নিজেকে মনে করেন, তারা কি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হন? মনোনয়ন চূড়ান্তের পদ্ধতিকে কেন আমি অগণতান্ত্রিক বলছি সেটি আরেকটু খোলামেলা করে বলি। প্রত্যেকটি দলেরই কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে ডিভিশন, জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে কমিটি রয়েছে এবং এই কমিটিগুলোর আসলে কাজ কি? এই কমিটি আসলে দলের অথবা দেশের কি কাজে লাগে? কি প্রয়োজনে এই কমিটিগুলো করা হয়? ধরুন, যে কোনো জাতীয় সংসদ নির্বাচনে একটি আসন থেকে কমপক্ষে ৪-৫ জন মনোনয়ন প্রত্যাশী থাকে। এই ৪-৫ জন নানান পর্যায়ের নেতা ওই আসন থেকে। তাহলে এই ৪-৫ জনের মধ্যে কে মনোনয়ন পেতে পারে অথবা কার সবচেয়ে বেশি জনসমর্থন আছে অথবা কে এলাকায় সবচেয়ে জনপ্রতিনিধিত্ব ভালো করতে পারছে এবং বিগত দিনগুলোতে কে ভালো করছে, এটা সেন্ট্রাল কমিটি অথবা যারা মনোনয়ন চূড়ান্ত করে তারা কিভাবে বুঝবে? নির্বাচনকে কেন্দ্র করে কে মনোনয়ন পেতে পারেন অথবা সেই আসন থেকে কে জাতীয় সংসদ নির্বাচন করবেন, এর জন্য যারা প্রত্যাশী থাকে তারা আসলে স্থানীয় একটি নির্বাচনের আয়োজন করবেন এবং সেই নির্বাচনে ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা ভোট দিয়ে সেখানে তাদের ভোটে যে নির্বাচিত হবে সেই ভোটের ফলাফল এপ্রুভ করার জন্য সেন্ট্রাল কমিটিতে পাঠাবে। সেই সেন্ট্রাল কমিটি সেটা যাচাই বাছাই করে সেখানে এপ্রুভাল দিয়ে দিবে। তাহলে এই যে আপনি ইউনিয়ন পর্যায়ে এবং ওয়ার্ড পর্যায়ে, উপজেলা পর্যায়ের যেই কমিটি তৈরি করলেন, সেই কমিটির মধ্যে একটি স্বচ্ছতা আসবে এবং সেই কমিটিও আসলে সচল হবে রাজনীতিটা করার জন্য।